নমস্কার শ্রোতা বন্ধুরা, নূতন বাংলা বছর 1433-এ আপনাদেরকে স্বাগত। হাঁটি হাঁটি পা পা করে আজ শ্রবণ সঙ্গী 2 বছরে পড়ল। এর পুরো কৃতিত্বই আপনাদের অকুণ্ঠ সহযোগিতার পরশ। চ্যানেলের জন্মলগ্ন থেকে আপনারা আমাদের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন, এই আশা রেখেই আমাদের এগিয়ে চলা। আমাদের এক শ্রোতা শ্রীমতী শিখা চ্যাটার্জি কিছুদিন আগে তারাপদ রায়ের লেখা একটি বিশেষ মজার গল্প শোনার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তাই আজ শ্রবণ সঙ্গীর 2 বছরের জন্মদিনে ওনার অনুরোধে নিয়ে এলাম তারাপদ রায়ের লেখা সেই মজার গল্পটি, র্যাডিশ উইথ মোলাসেস, অর্থাৎ মূলগুড়। এই মজার গল্পটির সঙ্গে সঙ্গে আজ আপনারা জানতে পারবেন একটি মজার রেসিপির আবিষ্কারের গল্প। তাহলে শোনা যাক তারাপদ রায়ের লেখা সেই মজার গল্প, র্যাডিশ উইথ মোলাসেস অবলম্বনে মূলগুড়। কেউ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু সত্যের খাতিরে আমাকে স্বীকার করতেই হবে যে আমার এই সামান্য সাহিত্য জীবনে গদ্য লেখা আমি আরম্ভ করেছিলাম রন্ধন প্রণালী দিয়ে। সে বড় দুঃখের কাহিনী। আমি তখন রান্নার পর্যন্ত জানি না। আমি নিতান্ত অর্থলোভে এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। তখন দৈনিক কাগজে রবিবাসরীয়তে নিয়মিত রন্ধন প্রণালী, যেমন মানকচু কাটলেট কিংবা সজনের চাটনি, এই জাতীয় বিচিত্র খাদ্য প্রস্তুতের প্রক্রিয়া প্রকাশিত হতো। আমি কি করে কোথায় যেন শুনেছিলাম যে প্রতিটি রন্ধন প্রণালীর জন্য 5 টাকা করে দেওয়া হয়। তখন কিন্তু 5 টাকার অনেক দাম। চারমিনার সিগারেট প্রতি প্যাকেটে পুরনো 7 পয়সা, বড় দোকানে 5 প্যাকেট একসঙ্গে পাইকারি দাম 8 আনা। তার মানে 5 টাকা ছিল 50 প্যাকেট সিগারেটের সমান। সুতরাং 5 টাকার জন্য লোভ করা নিশ্চয়ই খুব একটা অন্যায় ছিল না। তখন কি যে টাকার টানাটানি ছিল সে শুধু ঈশ্বর জানেন। আর জানেন কয়েকজন সুহৃদ, যাদের সেই সময়ের ঋণ এখনো পর্যন্ত শোধ করা হয়নি। আর এখন শোধ দেবই বা কী করে? 25 বছর পরে তো 10 আনা পয়সা কিংবা 1960 সালের একটা ডাবল ডিমের অমলেটের দাম শোধ করতে গেলে তারা চমকে উঠবে, ভাববে হয়তো নূতন কোনো উদ্দেশ্য আছে। আর তাদের সবাইকে খুঁজে বের করতে গেলে একেবারে দিশেহারা হয়ে যাব। শুধু মর পৃথিবীতে নয়, স্বর্গ মর্ত নরক তোলপাড় করতে হবে। সে যাই হোক, মুদ্রা কথা হলো কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র টাকার জন্য রন্ধন প্রণালী রচনার অসাধু কর্মটি আমি করেছিলাম। তবে কাজটা ছিল খুব সোজা। বটতলায় প্রকাশিত সচিত্র রন্ধন প্রণালী নামের একটি চমৎকার বই, মাত্র 1 টাকা কি 1.5 টাকা মূল্য। কালীঘাট মন্দিরের সামনে, যেখানে শনির পাঁচালী, লক্ষ্মীর ব্রতকথা ইত্যাদি বিক্রি হয়, সেখান থেকেই কিনেছিলাম। আশ্চর্যের বিষয়, বইটি কোনো মহিলা লেখেননি, কোনো পাচক ঠাকুরও নন। বইটি লিখেছিলেন দামোদর ধর কিংবা ওই রকম নামের এক ভদ্রলোক। বইটির রঙিন মলাটে অবশ্য জনৈকা রন্ধনরতা মহিলার ছবি ছিল, যিনি একটি বিশাল কড়াইতে আস্ত একটি রুই মাছ আঁশ সমেত ভাজছেন অথবা সাঁতলাচ্ছেন। ডাল, ভাত, ভাজা ইত্যাদি বিষয় থেকে শুরু করে এঁচোড়ের মুড়ি ঘণ্ট, পেঁপের হালুয়া পর্যন্ত 108টি রান্নার পদের বর্ণনা ছিল এই সদরেক পাতার গ্রন্থে। আমার কাজ ছিল একেবারে পরিষ্কার। বইটি থেকে যে কোনো একটি পদ বেছে নিয়ে শুধুমাত্র ব্যবহৃত বস্তুগুলির নাম বদলিয়ে দিতাম। সঙ্গে থাকত সুললিত ভাষ্য, যেটা আমার নিজের সংযোজন। যেমন ধরা যাক, পটলের কোরমা বানানোর পদ্ধতি ছিল বইটিতে। আমি লিখলাম কুমড়োর কোরমা। লেখা ছিল আধশের পটল, 8 পোয়া তেল। আমি আমার লেখায় করে দিলাম 3 পোয়া কুমড়ো, আর খাদ্যটি সুস্বাদু করার জন্য তেলের বদলে 3 ছটাক ঘি। 2-4টে লেখার পরে শেষের দিকে আমার সাহস বেড়ে গেল। তখন ওই দামোদরবাবুর বইটির সাহায্য ছাড়াই নিজের বুদ্ধিমতো নিত্য নতুন খাদ্য কল্পনা করতাম। সবসময় লেখা ছাপা হতো না,
তবে এখনও আমার কাছে দু একটা পেপার কাটিং রয়েছে। তাতে দেখেছি ঢ্যাঁড়সের মালাইকারি ও বেগুনের বোঁটা চাটনি রয়েছে। বেগুনের বোঁটার চাটনি বলতে গিয়ে আমার মনে পড়ল, তখন আমি এতটা প্রতিক্রিয়াশীল ছিলাম না। গরিবদের কথা ভাবতাম। ফেলে দেওয়া বেগুনের বোঁটা, দুটো কাঁচা লঙ্কা, একটু নুন আর একটা তেঁতুল দিয়ে আমি যে চাটনির নির্দেশ দিয়েছিলাম, সেটা খেয়ে কতজন গরিব গৃহস্থ তৃপ্ত বা আহ্লাদিত হয়েছিলেন তা বলতে পারবো না। কিন্তু শেষাশেষি আমি কিন্তু খুব বিপদে পড়েছিলাম। আমি রন্ধন প্রণালীর লেখাগুলো পাঠাতাম আমার নামের মধ্যপদ লোপ করে তারা রায় নামে। ছোটবেলায় মেয়েদের স্কুলে হাতে খড়ি, আমার হাতের লেখাও একটু মেয়েলি ধরনের হেলানো। ফলে সম্পাদক মহোদয় খুব সম্ভব আমাকে কোনো প্রবীণা রন্ধনপটীয়সী সুগৃহিণী ভেবে নিয়েছিলেন। ভালোই ছাপা হচ্ছিল দু চারটে লেখা, কিন্তু কাঁচা টোপা কুলের পায়েস পাঠানোর পরে একটি ছোট পোস্টকার্ড পাঠিয়ে রবিবাসরীয় সম্পাদক মহোদয় আমাকে ডেকে পাঠান। আমাকে দেখে, আমার কথা শুনে সেই প্রবীণ ভদ্রলোকের কি প্রতিক্রিয়া হয়েছিল সেটা বলা আমার পক্ষে মোটেই সম্মানজনক নয়। সোজা কথা, রন্ধন প্রণালী রচনার ইতি সেখানেই। রন্ধন প্রণালীর রচনার সময় দু একবার সততার স্বার্থে যে জিনিস লোককে খেতে বলেছি তা নিজে বানিয়ে খাবার চেষ্টা করেছি, কিন্তু সে এক অসম্ভব প্রচেষ্টা। উনুন ছাড়া তো রান্না করা যাবে না। আমি তখন একা থাকি। তবু একটা মাটির উনুন কিনে নিয়ে এলাম এবং বহু দুঃখের মধ্যে আবিষ্কার করলাম কয়লার উনুন ধরানো পৃথিবীর সবচাইতে কঠিন কাজ। আমার দুঃখের কথা শুনে একজন জনতা স্টোভ কেনার কথা বললেন। তখন বাজারে সদ্য জনতা স্টোভ বেরিয়েছে। কিনে দেখলাম জনতা স্টোভ জ্বালানো তেমন কঠিন নয়, কিন্তু নেবানো অসম্ভব। কয়লার উনুন ধরানোর চেয়ে জনতার স্টোভ নেবানো শতগুণ কঠিন। অবশ্য ইলেকট্রিক হিটার বা গ্যাস চেষ্টা করে দেখতে পারতাম, কিন্তু সে সময় আমার সে সঙ্গতি ছিল না। তাছাড়া ৫ টাকার জন্য কেউ এত খরচ করে না। আমি আর কখনোই রান্না করার চেষ্টাও করে দেখিনি। পারতপক্ষে রান্নাঘরের ভিতরে প্রবেশই করি না। সে খুবই বিপজ্জনক জায়গা। যতদূর মনে পড়ে, বছর ২০ আগে শেষবার ওই নিষিদ্ধ পৃথিবীতে প্রবেশ করেছিলাম আমি। কারণটা খুব একটা সামান্য ছিল না। তখন শনিবার ১:৩০টার সময় আমাদের অফিস ছুটি হতো। এরকমই একটি শনিবারে ছুটির আধ ঘণ্টাখানেক আগে আমার এক বন্ধু ৩টি সাহেব যুবক এবং এক মেম যুবতীকে আমার অফিসে নিয়ে এলেন। এদের সঙ্গে আমার বন্ধুটির সদ্য আলাপ হয়েছে। ছেলে মেয়ে ৪ জনই নিউ ইয়র্কের। অল্প কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে তারা বেরিয়েছে। নানা জায়গা ঘুরতে ঘুরতে কলকাতায় এসে পৌঁছেছে তারা। কালীঘাটের মা কালীকে দর্শন করবে। আমার কালীঘাটে বাড়ি। বন্ধু ভদ্রলোক সেই জন্য আমার কাছে ওদেরকে নিয়ে এসেছে। যদি আজ বিকেলে ওদের কালীঘাট ঘুরিয়ে দেখাই তাহলে খুবই ভালো হয়। এইসব বলে বন্ধুটি এই ৪ জনকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেলেন। ১:৩০টার সময় রাস্তায় নামলাম। দেখি ওরা নিজেদের মধ্যে কী সব চাপা ফিসফাস আলোচনা করছে। একে ইংরেজি, তার উপর আবার মার্কিনী উচ্চারণ, তার উপরে ফিসফাস কিছুই বুঝতে পারলাম না। বাধ্য হয়ে আমার বাঙাল ইংরেজিতে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? কিছুক্ষণ কথাবার্তা চলার পরে বুঝতে পারলাম ওরা হাংরি, অর্থাৎ ক্ষুধার্ত। কোথাও খেয়ে নিয়ে তারপর কালীঘাট যেতে চায়। আমি বোঝালাম, কালীঘাটেই আমার বাড়ি, আমাদের বাড়িতেই কিছু না কিছু খাবার আছে, চলো ওখানে গিয়ে দেখা যাক। ঠিক এইখানেই আমার ভুলটা হয়েছিল। সেদিন সকালেই আমার কিঞ্চিত নবরা পত্নীর সঙ্গে তার বন্ধুদের এবং আমার বান্ধবীদের একটি দীর্ঘ তুলনামূলক আলোচনা করেছিলাম। তখন বুঝতে পারিনি, কিন্তু বাড়িতে ফিরে টের পেলাম আমাদের কালীঘাটের বাড়ির ৮x৯ ফুট ছোট ঘরেও ৪টি সাহেব মেম দেখে তিনি একবারও লেপের নিচ থেকে বেরিয়ে এলেন না। প্রসঙ্গত উল্লেখ করা উচিত, সেটা ছিল শীতকাল। কলকাতার সেই অসামান্য সময়। ২-৩ বার বৃথা চেঁচামেচির পরে আমি বুঝলাম আজ যদি এই সাদা অতিথিদের খাওয়াতে হয় তার বন্দোবস্ত আমাকেই করতে হবে। অনেক রকম চিন্তাভাবনার পরে সাহেব মেমদের বারান্দায় বসিয়ে আমি রান্নাঘরের রহস্যময় পৃথিবীতে প্রবেশ করলাম। রান্নাঘরে ঢুকেই প্রথমে দরজার পাশে দেখলাম একটা বিরাট গোল হাঁড়ি। মনে পড়ল
আমার দিদিমা মাস দুয়েক আগে এই গুড়ের হাঁড়িটা পাঠিয়েছিলেন। হাঁড়িটার অভ্যন্তরে উঁকি দিয়ে দেখলাম এখনও হাঁড়িটার গায়ে কিছু গুড় লেগে আছে। এরপরে তরকারির ঝুড়িতে আমি উঁকি দিলাম, সেটা ওই গুড়ের হাঁড়ির পাশেই। দেখলাম প্রায় কিছুই নেই, কিন্তু গত 1 সপ্তাহ ধরে 1 আনা জোড়া যত মূলো কিনে এনেছি সব সেই ঝুড়িতে রয়েছে। বুঝতে পারলাম আমার স্ত্রী মূলো পছন্দ করেন না, তাই এই অবস্থা। এরপরে আমার একটু পরিশ্রম, মূলোগুলো কুচি কুচি করে কাটলাম। 7 দুগুণে 14টা মূলো, অনেক হলো। এরপরে সেই কুচো মূলো গুড়ের হাঁড়িতে ঢেলে বেশ মাখামাখি করলাম। তারপর বিয়েতে উপহার পাওয়া ডিনার সেট থেকে 4টে প্লেট বার করে সমান ভাগ করে সেই মূলো গুড় সাহেব মেমদের দিয়ে দিলাম। বললাম, প্লিজ টেক রাডিশ উইথ মোলাসেস, এ বেঙ্গলি ডেলিকেসি। সেই নিউ ইয়র্কীয় যুবক যুবতীরা এত আনন্দ করে এই আশ্চর্য খাবার খেলো তা বলার নয়। আজও তারা আমাকে ভোলেনি। প্রত্যেক বছর বড়দিনে এখনো আমাকে তারা শুভেচ্ছা পাঠায়। সেই 4 জনের মধ্যে একজন ওই মেম ললনাটি নিউ ইয়র্কের একটি গলিতে একটি রেস্তোরাঁ করেছে। সেই রেস্তোরাঁর খাদ্য তালিকায় ইন্ডিয়ান এক্সোটিক ফুডের মধ্যে সবচেয়ে বেশি চলছে আমার করা সেই মূলো গুড়, রাডিশ উইথ মোলাসেস। কেমন লাগলো নূতন এক রেসিপি আবিষ্কারের গল্প? ব্যাপারটা সেই অনেকটা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মতো না? গল্পটা আমার আগে পড়া ছিল না। আমাদের অন্যতম শ্রোতা শ্রীমতী শিখা চ্যাটার্জির অনুরোধে গল্পটা পড়ে আমিও বেশ উপভোগ করলাম আজ। আপনাদের কেমন লাগলো তা জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে এবং শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর হ্যাঁ, যারা মূলো খেতে পছন্দ করেন তারা একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো বিদায়। খুব তাড়াতাড়ি ফিরছি এরকমই আরও একটি আকর্ষণীয় গল্পের সাথে। সবাইকে নূতন বাংলা বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নূতন বছর সবার ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।